দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি এবং ঘটে যাওয়া ঘটনার পর্যবেক্ষণ, বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আজকে মূলত আমরা কথা বলতে চাই ব্যবসা বাণিজ্যের পরিবেশ, ব্যবসায়ীদের আস্থা। আমরা জানি যে সম্প্রতি যে ভ্যাট নিয়ে যে আলোচনা সমালোচনা হয়ে গেল, সেখানে আমরা দেখেছি এনবিআর এবং সরকারকে আবারও নতুন করে সংশোধন করতে কিছু কিছু ক্ষেত্রে, এরপরেও কিছু ক্ষেত্রে স্বস্তি অস্বস্তি কিন্তু রয়ে গেছে। সব মিলিয়ে ব্যবসা বাণিজ্যের প্রভাব এবং ব্যবসায়ীদের মধ্যে আমরা এক ধরনের অনাস্থা দেখতে পাচ্ছি। বিশেষ করে জ্বালানি নিয়ে তাদের এক ধরনের ক্ষোভ রয়েছে, বিনিয়োগ পরিবেশ, সার্বিকভাবে ঋণের সুদ হার নিয়েও তাদের মধ্যে অস্বস্তি রয়েছে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে আসলে অর্থনীতি এবং অর্থনীতির স্বাস্থ্য এই মুহূর্তে কেমন আছে? আজকের গণতন্ত্রে আমরা এই প্রশ্নগুলোকে সামনে রেখে উত্তর খুঁজতে চাই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে একজন অর্থনীতিবিদ, গবেষক আমাদেরকে সময় দিয়েছেন এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন। আমাদের সঙ্গে ভার্চুয়ালি একজন ব্যবসায়ী যুক্ত হবেন, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, এবং স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তৌফিকুল ইসলাম খান, জ্যেষ্ঠ গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। স্বাগত জানাচ্ছি ডক্টর তৌফিকুল ইসলাম খান। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের সঙ্গে মোহাম্মদ হাতেম যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি। আমরা যে আলোচনা শিরোনামটি বলছিলাম যে আসলে ব্যবসা বাণিজ্যের আস্থা এবং পরিবেশের কথায় যদি ফিরি, আমরা দেখলাম যদি একেবারেই সমসাময়িক যে বিষয়টি নিয়ে ভ্যাটের ইস্যুটা নিয়েই যদি ধরি, আমরা এনবিআরকে দেখলাম আবার নতুন করে একটু এটাকে বলা যায় যে এক ধরনের দাবির মুখে অথবা জনগণের রোষের মুখে তারা আবার কিছু ক্ষেত্রে সংশোধন নিয়ে আসলেন। মোটা দাগে আসলে আমাদের যে চড়া মূল্যস্ফীতির একটা সময় মনে করেন কিনা, বা সরকার যে আবার এই যে সংশোধনটা করলেন সেই উদ্যোগটাকেও কিভাবে দেখছেন? মানে একটা হলো যে আমরা তো প্রথমত হলো যে এই সিদ্ধান্তটা যখন হলো প্রায় 100টার মতন পণ্য সেবা, সেখানে শুল্ক, কর এবং ভ্যাটের হার মানে নতুন করে বাড়ানো হয়েছিল। তো সেইটার প্রক্রিয়াটা নিয়ে আমাদের একটা সন্দেহ ছিল। উদ্দেশ্যটা মোটামুটি আমরা, যদিও খুব স্পষ্টভাবে বলা হয়নি সরকারের পক্ষ থেকে, কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে রাজস্ব বাড়ানো। দুটো উদ্দেশ্য, একটা হলো যে রাজস্ব বাড়ানো, কারণ রাজস্ব আদায় পরিস্থিতি বেশ খারাপ এবং এটা যে পরিমাণ উন্নতি করতে হবে আমার যদি আইএমএফ এর ঋণের শর্ত মানি, সেটা দিয়ে ওইটা পূরণ করা যাচ্ছিল না। ফলে একভাবে আইএমএফ এর ঋণের শর্ত এবং বিশেষত সরকার যেহেতু সামনে আইএমএফ এর কাছ থেকে আরও কিছুটা ঋণ চেয়েছে অতিরিক্ত, সেইটারও অংশ হিসেবে তারা হয়তো এই সিদ্ধান্ত নিয়েছে, হয়তো বলছি, কারণ সরকারের পক্ষ থেকে এটা স্বীকার করা হয়নি। কিন্তু যে প্রক্রিয়ার কথা বলছিলাম সেটা হলো যে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা বিগত যেই হাসিনা সরকারের যে বিভিন্ন সমালোচনা আমরা করেছি, তার মধ্যে একটা ছিল যে নীতি নির্ধারণকে খুবই কুক্ষিগত করে রাখা এবং গোষ্ঠী স্বার্থের ভিতরে রাখা এবং এটাকে উন্মুক্ত পরিসরে অংশীজনের সাথে আলাপ আলোচনা করে বা তাদের মতামতকে উপেক্ষা করে এটাকে তৈরি করে ফেলা হতো। কিছুটা সেই ধরনের প্রবণতা হয়েছে বলে অনেকের আমাদের কাছে আমরা ক্ষুব্ধ হয়েছি। কারণ আমরা একটা বড় কারণ হলো, দেখেন জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, এটার পরবর্তীতে আমাদের এক্সপেকটেশনটা হলো যে আমাদের যারা সরকারে থাকবেন তারা এই আগের যেই সরকার পতিত হলো তারা যেই ধরনের অন্যায় অবিচার করেছেন বা যেই ভুলগুলো করেছেন সেটা আর করবেন না। তো সেই দিক থেকে এই বিষয়টি আমাদের কাছে মনে হয়েছে যে এই মূল্যস্ফীতির ভিতরে এইটা করাটা প্রয়োজন নাই, বরং সেই তুলনায় অন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। এখন যেটা কিছু পণ্যের ক্ষেত্রে এটাকে আগের জায়গায় ফেরত নেওয়ার কথা হয়েছে, সেটা ভালো। তার অর্থ হলো যে তারা শুনছেন। দ্বিতীয় যেটা আছে কি, আমার যেটা আমি পুরোপুরি সন্তুষ্ট হইনি সেটা হলো এটা করতে সময় লেগেছে, সিদ্ধান্ত গ্রহণের পরেও সময় হয়েছে। ওইটা আবার আমার কাছে মনে হয়েছে যে এইটা আমরা আগে সরকারের ভিতরে দেখেছি, আমার যে আপনি সিদ্ধান্ত হয়ে গেছে বলার পরে 2-3 দিন ধরে এসআরও হচ্ছে না, অ্যাজ ইফ কেউ এটাকে লিখতে পারছেন না, এরকম সময় নাই অথবা জানেন না। তো সেইটা মানে হলো কেন সেটাও আমরা স্পষ্ট না। তৃতীয় যেটা আছে সেটা হলো যে কোনো ক্ষেত্রে একবার আমাদের দেশের দামটা বেড়ে গেলে ওইটাকে আর কমানো খুব কঠিন হয় এবং সেইটার চিহ্ন থাকবে কিনা এই আশঙ্কাটা থেকে যাচ্ছে আর কি। যে একবার যেহেতু বাড়ানো হয়ে গেছে তখন যেটা করবে যে আচ্ছা বেশি দাম তো বেড়ে গেছে, এটা সরকারের ঠিক দোষ না, এটা আমাদের মানে অসাধু ব্যবসায়ী এবং এই প্রক্রিয়াগত যে আমাদের দুর্বলতা আছে সেইটার অংশ হিসেবে থাকবে। তো সবচেয়ে বড় কথা হলো যে এইটা ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রে নিঃসন্দেহে ভোগের উপরে চাপ হলে তো ব্যবসার পরিবেশ এমনি খুব যে সুস্থ স্বাভাবিক অবস্থা আছে তা তো না।
তার জন্য ঠিক এই সরকারকে দোষ দেওয়া যায় পুরোপুরি তাও না, মানে কারণ এটার অধিকাংশ পরিস্থিতি আগেই খারাপ ছিল এবং এটা দীর্ঘদিন ধরে এই অর্থনীতি শোষণ এবং লুটতরাজ করা হয়েছে, সেটার রিপেয়ার চলছে। এখন রিপেয়ারের অংশ হিসেবে সবারই কষ্ট হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। রাস্তায় যেমন আমাদের ভেঙে গেল, ওটা যদি রিপেয়ার করেন ওইটা তো সকলেরই কষ্ট হয়, কিন্তু রিপেয়ার টাইমটুক তো দরকার হবে। বা যখন মেট্রো স্টেশন তৈরি করা হয়েছিল তখন অনেকের দুর্ভোগ হয়েছে, আমরা মিরপুরের অধিবাসীদেরকে নিয়ে ঠাট্টাও করেছি যে এই অবস্থা, কিন্তু এখন মিরপুরের অধিবাসীরা আসতে পারেন শহরের অন্য প্রান্তে। তো ওই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, ফলে খুব ইমিডিয়েট রিলিফ দরকার হবে কিনা এটাই না। ইনভেস্টর যারা আছেন তারা দুটো জিনিস চান, সেটা হলো যে প্রক্রিয়াগুলো আমার ইমপ্রুভ করছে কিনা, অর্থাৎ আমি আলাপ আলোচনার ভিতরে আছি কিনা, আমি অংশীজনের কনসার্নগুলোকে নিচ্ছি কিনা, আমি এভিডেন্স বেসড পলিসি করছি কিনা, এইটা হলো চাপের কাছে নথি স্বীকার করে যাচ্ছে কিনা, আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়ে গেছে কিনা, এই কনসার্নগুলো তাদের আছে। সেইগুলো যদি থেকে বের হয়ে আসে তাদের একটা কনফিডেন্স আসবে যে সময় লাগলেও ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমরা ইনভেস্টমেন্ট প্ল্যান করতে থাকি। সেকেন্ড হলো ইকোনমিক ম্যানেজমেন্টের ইমপ্রুভমেন্ট তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে আর কি। আর ফাইনালি আপনি যেটা বললেন, আপনি আপনার প্রাথমিক যে বক্তব্য সেখানেও বলেছেন যে ব্যবসায়ীদের একটা কনসার্ন আছে যে অবকাঠামো সুবিধা, এবং এই অবকাঠামো সুবিধার কথা বলতে আমি গত 15-20 বছর ধরেই আমরা বলছি, তাই না? বিদ্যুতের সমস্যা ছিল এক সময়, তারপর এটা ঠিক হলো, অন্যান্য জায়গায় আছে। এখন আবার কিন্তু সামনে যে গ্রীষ্মকাল আসলে সেইটা আমরা দিতে পারবো কিনা, এখন তো টাকা যেই কাঠামো আমরা তৈরি করেছি যাতে টাকা পয়সা একটা বড় ব্যাপার। আমার মানে আমরা সাদাভাবে যেটা বলি যে বৈদেশিক মুদ্রা আছে কিনা বা ডলার আছে কিনা এটা কেনার জন্য, ভর্তুকির পরিস্থিতি কি হবে। শুনলাম যে হঠাৎ করে সরকারি প্রতিষ্ঠান থেকে দাবি করা হয়েছে যে গ্যাসের দাম একবারে প্রায় কত 2.5 গুণের মতন করে ফেলা। এইগুলো তো আতঙ্কিত করবে, কারণ তো সেই প্রবণতাটাকে পরিহার করতে এবং অর্থনীতির বর্তমান চিত্র সম্পর্কে সরকারের নীতি নির্ধারণ, কারণ তারা তো প্রায় 4-5 মাস অন্তত হয়েছেন দায়িত্ব নিয়েছেন যারা, এইটার একটা পরিপূর্ণ স্টেটমেন্ট আসা উচিত যে ওনারা কি ভাবছেন এবং সামনের মাসগুলোতে কি ধরনের নীতি আসবে, এবং সামনের বাজেটের জন্য তারা আলোচনা শুরু করা উচিত। হয়তো বাংলাদেশ ব্যাংক তাদের মুদ্রানীতি এই মাসেই দিবেন, সেই মুদ্রানীতি আগামী 6 মাসের জন্য যেটা দেওয়া হবে সেইটারও হয়তো অনেক কিছু স্পষ্ট করবে তাদের অবস্থান। কিন্তু সার্বিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনা একটা টিম গেম, এবং সেইখানে সার্বিকভাবে এই জায়গাটাতে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মনোযোগ আছে, আমার মনে হয় সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যে জায়গাগুলো ইমপ্রুভ করা শুরু করেছে সেই জায়গাগুলো নিঃসন্দেহে আমাদের ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও কনফিডেন্স এনেছে। জি নিশ্চয়ই। আমরা একটু যেহেতু রাজস্বর আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম, ভ্যাটের একদিকে যখন আবার সরকারকে সমন্বয় করতে হচ্ছে, জনগণের কথা চিন্তা করতে হচ্ছে, আবার হুট করে এই ধরনের এসআরও জারি করে মানুষের মধ্যে একটা উদ্বেগও তৈরি করে দেওয়া হয়েছিল। ব্যবসায়ীদের মধ্যেও তাদেরকে আমরা দেখেছি রেস্তোরাঁ শিল্পের লোকজন রাস্তায় নামলেন, মানববন্ধন করতে শুরু করলেন এবং শেষ পর্যন্ত সেটি উঠিয়ে নেওয়া হলো। তার মানে কোনো রকম আলোচনা ছাড়া অথবা অংশীজনদের সাথে কথা বলা অথবা এক ধরনের ফিজিবিলিটি স্টাডি যেটি বলেন যে সম্ভাব্যতা, বিচার বিশ্লেষণ, ইম্প্যাক্ট নিয়ে অ্যানালাইসিস না করে এই ধরনের সিদ্ধান্তগুলো অনেক সময় নিয়ে নেওয়া হয় কিনা সেটা হয়তো ওনারা করেছেন অ্যানালাইসিস, আমরা জানি না। তো উনি যখন এটা সিদ্ধান্ত এসেছে তখন তো এটা কমিউনিকেট করা নাই যে আমরা। আবার অন্যদিকে আমরা আজকে যেমন যে তথ্যটা নিয়ে আপনি হয়তো জেনেছেন যে 6 মাসে আমরা দেখলাম যে 58,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি। তো 6 মাসে 58,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা চেয়ে ঘাটতি। আবার যদি আদায় পরিস্থিতি বলি, গত অর্থ বছরের তুলনায় এই বছরের ডিসেম্বর পর্যন্ত আমরা দেখেছি সেখানেও 10,000 কোটি টাকা কম আদায় হয়েছে। তো যেহেতু আমাদের অর্থনীতি তুলনামূলক স্লোথ, নানা রকম অনিশ্চয়তা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, এই রাজস্বের ঘাটতিটাও আবার আমাদের অর্থনীতিকে আরও সংকুচিত করবে কিনা সেটাই বা আমরা কোথা থেকে কালেক্ট করব, সেটাও তো সরকারের চ্যালেঞ্জ। না, আমি শোনেন, প্রথমত হলো যে প্রথম যেই বললেন যে এত টাকা ঘাটতি, বাজেটটাই তো একটা খুবই অসম্ভব বাজেট করা হয়েছে। এই শুধু এই বাজেটের সমস্যা না, এটা গত 10-12 বছরের পর আমরা দেখছি যে এটাকে একটা অদ্ভুত বাজেট দেওয়া হতো, এবং আওয়ামী লীগ সরকারের আমার সম্ভবত 2011-12 পর থেকে বেশ সেটা একটা ম্যাটার অফ বড় ফিগার করে দেখানো, বড় 5 লক্ষ কোটি টাকা 6 লক্ষ কোটি টাকার সাথে যে বাজেট বাস্তবায়ন হয় না। আসলে তো 80%, 75% মানে শেষে গিয়ে এটা 80% প্রকৃত বাস্তবায়ন হয়, প্রকৃত বাস্তবায়ন। সুতরাং এইটা যে আদায় হবে না এবং এইটা যে ব্যয়ও হবে না, এইটা তো খুবই স্পষ্ট।
ছিল। সুতরাং ওইটা যতখানি না কনসার্নের জায়গাটা হলো যে আমার গত বছরের থেকে কম হয়েছে। গত বছর এর ভিতরে আপনাকে চিন্তা করতে হবে যে 2 মাস একটু খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে ছিল, অনেক ধরনের ব্যবসা প্রতিসম্পন্ন ছিল, আমাদের মানে ধরেন ইন্টারনেট সেবাই তো বন্ধ ছিল। তো সেইটা তো একটা, তারপরে নতুন প্রশাসন আসার পরে প্রথম 3 মাসের পরিস্থিতি কিন্তু আদায় পরিস্থিতিও খুব ভালো ছিল না। তো এরপরে ইমপ্রুভ করছে কিনা, তো এবং সেটা কাঠামোগতভাবে কোথায় ইমপ্রুভ করছে, আপনার আয়করের আদায়টা বেশি হচ্ছে কিনা। তো আমরা যেটা মনে করি, আমার মনে হয় যে এটা এখন বাস্তবসম্মতভাবে আমি যেটা বলছিলাম যে অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে অর্থ মন্ত্রণালয়ের থেকে একটা রিভাইজ বাজেটের সংশোধিত বাজেটটা ঘোষণা করা উচিত। ঘোষণা করে ওনারা সাধারণভাবে আমলাতন্ত্র হয়তো এই আপনারা জানেন, সবাই আপনারা কাজ করেন, জানুয়ারি ফেব্রুয়ারি পর থেকে এটা বড় আকারের বাজেটের কাজ ওনারা করেন। সেই বাজেট প্রিপারেশনটা ওই সংশোধিত বাজেটের উপর হওয়া উচিত। কারণ পুরনো সিস্টেম আমরা দেখেছি যে বাজেটটা, সংশোধিত বাজেটটা যেহেতু ঠিক মতো কমানো হয় না, যেটা বাস্তবায়ন হবে এটার কাছাকাছি নিয়ে যাওয়া হয় না, ফলে ওই বাজেটটাও খারাপ বাজেট হয় এবং এই ট্র্যাডিশনটা বাড়তে বাড়তে এই জায়গায় আমরা এসেছি। আমি মনে করি যে এই বাজেটটাকে যদি প্রপারলি খুব দ্রুত ওনারা একটা সংশোধিত বাজেট দেন এবং তারপরে যদি ওনারা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও তখন এটা গতি পাবে যে কতটুকু আমাদের সক্ষমতা আছে। এখন সবই অনুমান নির্ভর হচ্ছে। এখন কিন্তু এগুলো আমি মনে করি যে আমরা বুঝতে পারছি বাস্তব টাকা পয়সা নাই, এই জন্য কম করতে হবে। এখন কোন প্রকল্পে কতটুকু কম করব বেশি করব এটা কিন্তু ধারণা নাই। এই কাজটা দ্রুত করে, এটা যদি জানুয়ারি মাসটা আমরা আগেই বলেছিলাম, ডিসেম্বরের শুরুতেই আমরা যখন শ্বেতপত্র করি তখনও আমরা এটা বলেছিলাম। এখন প্রায় 2 মাস চলে গেছে, আমি জানি না কাজ এগিয়েছে কিনা, অন্তত অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শুনি নাই কিছু। এটা করলে ভালো হবে। ওনারা যদি আগামী 2-3 সপ্তাহের ভিতরে একটা খসড়া এই জায়গাটায় নেন, আমার মনে হয় যে তখন ওনাদের জন্য বাজেট করাটাও সহজ হবে এবং সেই সময়ে আমি এইবারের বাজেট বাস্তবায়ন বাকি যে 3-4 মাস আছে সেইখানে সহজ হবে এবং আগামী বছরও ভালো হবে। তখন আপনার মনোযোগটাও থাকবে যে আমার এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। আপনি যখন একটা অসম্ভব টার্গেটকে চেস করেন তখন ওইটার আগ্রহও থাকে না। মানে আপনি যদি দৌড় শুরু করলেন, আপনি 100 জনের মধ্যে আপনি বুঝলেন যে আমি হয়তো 99তম হব, তখন আপনি দেখবেন যে আপনি দৌড় থামিয়ে দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন। কিন্তু আপনি যদি খুব কাছে থাকেন যে আমি 5-এ আছি, আমি হয়তো একটু স্পিড দিলে হয়তো আমি 1-2-3-এর ভিতর ঢুকতে পারবো, তখন সে কিন্তু প্রাণপণ দৌড়ায়। তো অতি উচ্চ লক্ষ্যমাত্রার ভিতরে যখন থাকেন তখন ওই আদায় করা এবং ব্যয় করার ক্ষেত্রে ওই প্রাধিকার নেওয়া এবং গুরুত্বটা দেওয়াটা কিন্তু আমার মনে হয় যে তার থেকে ভালো হয় হলো যে রিভাইজ করেন, ওনাদের নতুন বাজেটও সহজ হবে, এইবারের বাস্তবায়নও অধিকতর কাজে দিবে। জি, আমরা একটু জানতে চাইবো আপনার কাছে যে আমরা দেখছি যে ব্যবসায়ীদের দিক থেকে একটা বড় অভিযোগ আসছে। আমরা যে আলোচনার শিরোনাম বলছিলাম আজকে যে ব্যবসার আস্থা পরিবেশ, সেই জায়গায় আমরা বাংলাদেশ চেম্বার সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে যখন একটা প্রতিনিধি দল সহ গেলেন, তারা বলছিলেন কখনো কখনো যে একটা এক্সিট পলিসি তারা আসলে চান, যেহেতু এই সময়টাতে আমরা দেখেছি ছোট মাঝারি অনেক এসএমইরাও আসলে অনেক স্ট্রাগল করছেন। অন্যদিকে পোশাক কারখানাতেও আমরা দেখেছি কিছু কিছু নিশ্চয়ই আমরা দেখেছিও যে বন্ধ হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে আসলে ব্যবসায়ীদের মধ্যে এখনও আস্থার একটা সংকট তৈরি হচ্ছে। এখন এটি আসলে মেরামতের কথা বলছিলেন, একদিকে মেরামত, অন্যদিকে আস্থাটাও আবার ফিরিয়ে আনা। কেননা আমরা যদি এডিপির কথা বলি, এডিপি বাস্তবায়ন যদি এই বছরে আপনি হয়তো জেনে থাকবেন 12-13% সম্ভবত এখন পর্যন্ত এডিপি খরচ করা হয়েছে। সঙ্গত কারণেই যেহেতু অর্থনীতিকে একটু মিতব্যয়িতার পথে হাঁটছেন হয়তো সরকার, কিন্তু আমরা আসলে অর্থনীতি এক ধরনের স্লোথভাবে যাচ্ছে কিনা, এটাকে আপনি মনে করেন কিনা যে না আরেকটু ধাক্কা দিয়ে আরেকটু বুস্ট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে? ওই যে বললাম যে আপনি এখন অনেক বেশি গুরুত্ব হলো যে মেরামতে থাকবে, সুতরাং এটা খুবই স্বাভাবিক যে স্লথগতি। আমি ধরেন আমাদের প্রথম কোয়ার্টারের জিডিপির যেই প্রবৃদ্ধির প্রক্ষেপণ এসছে, এটা 1% কিছু বেশি হয়েছে প্রবৃদ্ধি। আমি খুব চিন্তিত না এটা নিয়ে। 1.85% ধরেন আমি খুব চিন্তিত না। আমি চিন্তিত কি নিয়ে, সেটা হলো যে এই যে কম প্রবৃদ্ধি হলো কিন্তু প্রবৃদ্ধির গুণমানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আগে যেটা হয়েছে যে আপনি একটা বিরাট অঙ্কের 100 টাকার জিনিস 500 টাকা দিয়ে তৈরি করে এই প্রবৃদ্ধির অর্থ কি, এবং তার মধ্যে লুটপাট হয়েছে, 300 টাকায় লুটপাট হয়ে গেল সেখানে। হ্যাঁ, তো এইটার এই প্রবৃদ্ধির কিন্তু এটা কিন্তু খরচ, আপনি কিন্তু ওইটা মানে আপনি খরচ করেছেন, এটা প্রবৃদ্ধি হবে, কিন্তু
কিন্তু কেউ কেউ বলেন যে সেটাও তো ইকোনমিতে মানি সার্কুলেশন করলো না, কিন্তু এটা কে পাচ্ছে এটা সুবিধা? ওটা তো নিয়ে তারপরে এটাকে টাকা বাইরে নিয়ে চলে গেছেন, আপনার ইকোনমি তারপরে তো ফোকলা হয়ে গেছে। এই ব্যাংকগুলো তো তাহলে যদি ব্যাংকের এতগুলো ঋণ দিয়েছে, ব্যাংকের পরিস্থিতি এইরকম হইলো কেন তাহলে? তাই না? আপনি বলতে পারেন যে ঋণ তো দিছিল, তো টাকাটা তো থাকলে কাজে লাগবে। আপনার কোয়ালিটিটা ইজ ইম্পর্টেন্ট। আমার এই প্রবৃদ্ধির সুফল কারা পাচ্ছেন? উচ্চ মূল্যস্ফীতিতে আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার যারা নিচের আয়ের দিকে আছেন তাদেরকে আমি প্রোটেক্ট করতে পারি কিনা। যেমন আপনি সরকারি ব্যয় কমাবেন, কমানোর জন্য আপনি কোথায় কমাবেন? সো কিছু নীতি তো আপনার হয়েছে যে যখন আবার প্রকল্প বাস্তবায়ন হবে না, তখন ধরেন ট্যাক্স আদায় কম হবে, কারণ এটার সাথে ট্যাক্স আদায় হয়ে যায়। তখন আপনার সিমেন্ট বা রড বা নির্মাণ শিল্পের সাথে যুক্ত যারা, তাদের লস হবে, সো ওই সেক্টরটা হবে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু আমার কৃষিকে আমি বুস্ট করতে পারছি কিনা। সো আপনি এখন কোয়ালিটিতে মনোযোগ দেন। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোন প্রকল্পগুলোকে আমি অগ্রাধিকার দিয়ে করব, এইটা। সো আমরা খুবই ব্রড হেডে কতগুলো সংখ্যার ভিতরে না থেকে আমার গুণগত মান, এটা ডিস্ট্রিবিউশন কাকে এফেক্ট করছে, এইটা গুরুত্বপূর্ণ। এবং আপনি ওই যেহেতু বিজনেস কনফিডেন্সের কথা বললেন, বিজনেস আগামী 4 মাসে বুস্ট করবে কিনা ইকোনমি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো বিজনেস দেখবে। কারণ যারা বড় মানে ইনভেস্টমেন্টে যাবে, তারা চাবে হলো যে ইকোনমি ভালোর দিকে যাচ্ছে, আমি 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছরের জন্য ইনভেস্ট করতে আসবে। সুতরাং তাদের জন্য ইম্পর্টেন্ট হলো যে ইকোনমিটা আপনার সঠিক দিকে যাচ্ছে, এটা শক্তিশালী হচ্ছে। সেটার জন্য যদি 6 মাস দেরিও হয়, আপনার সেইটা সমস্যা না, কিন্তু ইমপ্রুভমেন্টটা হচ্ছে। আমার নীতি নির্ধারণের জন্য আমার যেই একটা বড় জায়গা আছে, দেখেন হয়তো সম্ভাবনা তৈরি হবে, যেমন রপ্তানির ক্ষেত্রে। তো রপ্তানির ক্ষেত্রে যদি আমার সম্ভাবনা তৈরি হয়, তাহলে সেটার জন্য দেওয়ার মতন আমার জ্বালানি সুবিধা আছে কিনা, আমার বিদ্যুতের ঘাটতি মেটানোর সক্ষমতা আছে কিনা। না থাকলে আপনার তখন এটা কষ্টের ভিতরে পড়বেন। আমি যেটা সাজেস্ট করব সেটা হলো যে এর ভেতরে, এই জন্য আমি বলছি যে আপনার যখন কম সম্পদ থাকে, তখন আপনি এটাকে আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়ে এটাকে গুণগতভাবে এটাকে ব্যবহার করা। এবং সেকেন্ড যেটা আছে যে প্রেডিক্টেবিলিটি, যে আপনি এই টাইম লাইনের ভিতরে এটা সলভ হবে। এবং এটার জন্য খুব ইম্পর্টেন্ট হলো ট্রান্সপারেন্সি। আমরা সবাই বুঝি সমস্যা আছে, আমরা বুঝতে পারছি যে আপনি পুরোপুরি আমদানিকে উদারীকরণ করতে পারবেন না এখন, কারণ আপনার এখনও কনস্ট্যান্ট চলছে। কিন্তু আমরা জানতে চাই যে ডিউ পেমেন্ট যেটা বিগত সরকার রেখে গিয়েছিল বড় আকারের, যে আমরা টাকা ফেরত দিতে পারছি না, বাংলাদেশ বেসিক্যালি অনেক জায়গায় ডিফল্ট করেছে। আমি শুধুমাত্র আদানির মতন চুক্তির কথা বলছি না, ওভারঅল এই ডিউ পেমেন্টের ভলিউমকে আমরা কমিয়ে আনতে পারলাম কিনা, তাইলে আমি বুঝতে পারবো যে আমার রিজার্ভ শক্তিশালী হয়েছে। সুতরাং যে স্বচ্ছতার কথা আমরা আগে সমালোচনা করেছি, যে ওনারা দেখাচ্ছেন আমার $40 বিলিয়ন, কিন্তু আসলে আমার $40 বিলিয়ন নাই, বা যখন 20-এ এসেছে আপনার মনে আছে যে কমে গেছিল, তখন আমরা বলছি আসলে এটা 14-15 বেশি হবে না। সেই পরিস্থিতি থেকে উন্নতি হচ্ছে কিনা, এই ক্ল্যারিটিগুলো আমাকে যখন মুদ্রা নীতি আসবে, আর হয়তো 1 সপ্তাহের ভিতরে আসবে, তখন এটা আমাকে দিবে কিনা। যদি ওটা দেয়, তখন বিজনেস হলো যে হ্যাঁ ওরা রিকভার করছে। আমি এখন পত্রিকা খুললে দেখি শ্রীলঙ্কা খুব ইমপ্রুভ করছে। আপনি 2 বছর আগে বলেছিলেন যে বাংলাদেশের আশঙ্কা নিয়ে বলেছেন বাংলাদেশ কি শ্রীলঙ্কা হবে, এখন আপনি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করছেন বাংলাদেশ কি শ্রীলঙ্কা হবে, মানে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো রিকভার শুরু করতে পারবে। দেখেন টোনটা জাস্ট চেঞ্জ হয়েছে, আপনার শব্দ হয়তো একই রয়েছে। আমি শ্রীলঙ্কার ইকোনমি জানি না যে ভিতরের পরিস্থিতি কি, ভিতরে হয়তো অনেক ধরনের তথ্য হয়েছে, কিন্তু আমরা চাই তার মানে যে আসলে 1-2 বছর ওনারা যে কি কষ্টটা ওনারা করেছেন, ওনাদের ওখানে জ্বালানির সমস্যা ছিল, গাড়ি চলে নাই, লাইন ধরে কিনতে হয়েছে। আমরা তো অতখানি সমস্যার ভিতরে পড়ি নাই, কিন্তু আমরা জানতে তারপরেও ঘুরে দাঁড়িয়েছে তারা। হ্যাঁ, ঘুরে এখন কিছুটা হলেও তো দাঁড়িয়েছে, হয়তো এর ভিতরে অনেক স্ট্রাকচারাল সমস্যা আছে। ওখানে শ্রীলঙ্কার কোনো অর্থনীতিবিদকে যদি আনেন, উনি আপনাকে আরো 5টা জিনিস বলবে। আমাকে বলেছে আমার বন্ধুরা যে এখনো ভিতরে তোমরা বাইরে থেকে দেখে মনে করছো, কিন্তু আমার পয়েন্ট হলো যে অ্যাজ অ্যান ইনভেস্টার, আমি জানি না ইনভেস্টাররা এখানে নাই, আমি অর্থনীতিবিদ হিসেবে যেটুকু বুঝি, ওনারা প্রেডিক্টেবিলিটি চান, নিশ্চয়তাও চান, পরিবেশটা কেমন, হ্যাঁ, যে 1 বছরের ভিতরে হবে। সো ওনারা স্টার্ট করবেন বিজনেস ডিসিশন নেওয়া এখন। ওনাদের একটা ইনভেস্ট করতেও 6 মাস 1 বছর লাগে। জি, নিশ্চয়ই। আমরা ব্যবসার আস্থা পরিবেশ নিয়ে আপনার কাছে আরও বেশ কিছু বিষয় জানতে চাইবো। বিশেষ করে ব্যবসায়ীদের দিক থেকে একটা অভিযোগ আছে যে ব্যাংক সুদের হারটা এত বেশি, যখন জ্বালানি এরকম
নিরবিচ্ছিন্ন জ্বালানি তারা পাচ্ছেন না, বিপরীতে দাম বেড়ে যাবে, অন্যদিকে শ্রম অসন্তোষ যখন আছে বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই পোশাক কারখানা ঘিরে, এরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা কিভাবে আসলে বিজনেস কনফিডেন্সটা ফিরতে পারে, সেখান থেকে এক্সিট পলিসির কথা যখন তারা বলছেন, সেটা নিয়ে আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা ব্যবসার আস্থা পরিবেশ নিয়ে আজকে কথা বলছি, আরও কথা বলবো একটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রে সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি ব্যবসার আস্থা পরিবেশ নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যুক্ত রয়েছেন একজন অর্থনীতিবিদ, জ্যেষ্ঠ গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি, ডক্টর তৌফিকুল ইসলাম খান। স্বাগত ডক্টর তৌফিক আপনাকে। আমরা আসলে মোহাম্মদ হাতেম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল, বিশেষ কারণে তিনি যুক্ত হতে পারেননি। যুক্ত হতে হলে আমরা অনেক কিছু আসলে জানতে পারতাম হাতেম ভাইয়ের কাছ থেকে। আপনার কাছ থেকে যে প্রশ্নটি রাখতে চাই, যে ব্যবসায়ীদের সাথে যখন আমি কথা বলি, আমি গতকালও বাংলাদেশ চেম্বারের সভাপতির সাথে আসলে এই স্টুডিওতে বসে আমার একটা অনুষ্ঠানে কথা হচ্ছিল, তিনি বেশ কিছু অভিযোগ করছিলেন যে এই সরকারের সমালোচনাও করছিলেন। তিনি বলছিলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি তারা আশা করেছিলেন সেটি হয়নি, শ্রম অসন্তোষ হয়েছে, সেটির সমাধান আসলে পুরোপুরি হয়নি। ব্যাংক সুধার নিয়ে তিনি উদ্বেগের কথা বলছেন আমাদের আসলে এক্সিট পলিসি হওয়া উচিত, কারণ অনেকেই আসলে সার্ভাইভ করতে পারছেন না। ম্যানুফ্যাকচারিং যারা কাজ করেন, উৎপাদনশীল সেক্টর বিশেষ করে, অনেক বেশি স্ট্রাগল করছেন। তাদের গ্যাস এবং জ্বালানি নিয়ে তিনি অনেক বেশি অভিযোগ করলেন। আসলে এরকম একটা পরিস্থিতিতে তারা আসলে আস্থা এবং ব্যবসার পরিবেশ মনে করছেন যে তারা আসলে সেই কনফিডেন্সটা পাচ্ছেন না, স্বাভাবিকতা দেখছেন না। এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে কি মনে হয় যে সরকারের দিক থেকে তো সরকার মেরামতের কথা বলছিলেন, চেষ্টাও হয়তো করছেন, কিন্তু সমস্যাগুলো থেকেই যাচ্ছে কিনা? হ্যাঁ, সমস্যা থেকে যাচ্ছে। আমি যে মেরামতের প্রচেষ্টা, যেমন সবগুলো আমি এই জন্য বললাম যে আপনি যদি যতগুলো সমস্যার কথা আপনি বললেন, প্রায় 6টির কথা বলেছেন, প্রত্যেকটাই আমি মনে করি যে বহুলাংশে সত্যি। সবার জন্য তো সবগুলো সমান হবে না, এক একজনের জন্য হয়তো একটা বড় করে ফিল করছেন আর কি। হ্যাঁ, সো আমি মনে করি যে হয়তো বিশেষত আমি বুঝতে পারছি যে আপনি যাদের সাথে হয়তো কথা বলছেন তা এরা মূলত তৈরি পোশাক রপ্তানিকারকরা এই ধরনের জায়গার মধ্যে আছেন বেশি। এখন এটা তো সত্যি কথা, এটাতে তো কোনো সন্দেহ নাই, এবং ইকোনমির পরিস্থিতি ভালো না। আপনি গ্যাস জ্বালানি বা বিদ্যুতের দামের নিয়ে চিন্তা আছে, এটা সরবরাহ নিয়ে চিন্তা আছে। এই পরিস্থিতি কেন তো আছে? তো এইটা তো কারণ হলো যে আপনার অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। আবার ধরেন আপনার যদি আমি চিন্তা করে দেখি যে আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা শ্রম অসন্তোষ, এইটা ঠিক একটা ওই যে ছায়ে চাপা আগুনের মতন, এটা ঠিক নিভেও কেন জানি নিচ্ছে না। আমরা এখানে শুনছি, ওখানে শুনছি, এটা হচ্ছে। এবং বিষয় যেটা হয়েছে যে বললেন যে ভ্যাটের সিদ্ধান্তের কথা বলেন, একটা বিরাট প্রতিবাদ করা হয়েছে, প্রতিবাদ করার পরে ওইটাকে আবার সংশোধন করা, এটা ভালো সিগন্যালও হলো না। কারণ সিগন্যাল হলো না কেন? জুলাই আগস্টের পরে একটা আমরা এটা বলেছি যে সবাই এটার ভিতরে নিয়ে গেছেন যে তাদের দাবিগুলো নিয়ে যদি জোরালোভাবে মাঠে না নামেন, এটা নিয়ে একটা খুব অসন্তোষ যদি খুব জোরেভাবে না বলেন, সেটা ঠিক নীতি নির্ধারকের কান পর্যন্ত পৌঁছায় না। এবং গত রেজিমেন্টে এই জন্য আমাদের ধরেন মানুষকে আত্মাহুতি দিয়ে প্রমাণ করতে হয়েছে যে আপনারা আমার কথা শোনেন। তো সেই পরিস্থিতিতে আমি মনে করি যে ওনাদের কনসার্নগুলো রাইট। কিন্তু কিছু আছে আপনার সিস্টেমিক ইস্যু, যখন ব্যাংক সুদের হার, যখন আমি এটা অল ডিউ রেসপেক্ট, সব ব্যবসায়ীকেও ত্যাগ করা যায় না, সব সাংবাদিক করা যায় না, সব অর্থনীতিবিদও করা যায় না, কিন্তু আমি জেনারেলি তারা যখন ব্যবসায়িক সংগঠনগুলোতে যেহেতু স্ট্রাকচার্ড নেতৃত্ব আছে, যখন ব্যাংক সুদের হার 6-9 আটকে দেওয়া হলো, আমরা এটাকে অর্থনীতিবিদরা বোধহয় প্রায় প্রত্যেকে, দু একজন এক্সেপশন থাকতে পারেন, প্রত্যেকে আমরা এটাকে বলেছি এই সিদ্ধান্তটা ঠিক, প্রতিবাদ জানিয়েছিলেন। ওনাদের কাছ থেকে হার্ডলি কেউ বলেছেন যে এটা ঠিক হয়নি, কারণ এটা ওনারা সুবিধা পাচ্ছিলেন। আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা শর্ট টার্মে মনে হচ্ছে আপনারা সুবিধা পাচ্ছেন, আপনারা কিন্তু এটা পাবেন না, দীর্ঘমেয়াদে ক্ষতি হবে। ওনারা যখন অনেক বিদেশ থেকে প্রাইভেট সেক্টর ঋণ নিচ্ছিল, যখন আমার দেশের ভেতরে উদ্বৃত্ত তারল্য আছে ব্যাংকিং সেক্টরে, তখন কারণ টাকা আর ডলারের কোনো পরিবর্তন হচ্ছে না, ওটাকে বেঁধে রাখা হয়েছিল, কারণ আমার মাথা পিছু আয় বাড়াতে হবে ডলারে। আমরা বলেছিলাম যে এটা কইরেন না, এটা একসময় তো ফেরত দিতে হবে। এই পুরো পেমেন্টের প্রেশারটা আপনার পরে গিয়ে এসছে। তো ওনারা যখন ওই বৈদেশিক মুদ্রার চাপটা এসছে, তখন ওরা 20%-30% ওনারা
হয়তো বেশি অ্যামাউন্ট দিয়েছেন। তো অ্যাডভাইসগুলো আপনি নিরপেক্ষভাবে নেন নাই দেখেও হয়তো ওনাদের কিছুটা, আমি বলবো যে ওনাদের ওই রিয়ালাইজেশনের যে বা ওই সময়ে যে ওনারা ভুল চিন্তা করেছেন সেইটার একটা এখন পেমেন্ট করতে চান, ওইটার জন্য হয়তো কিছু ব্যবসায়ী আমি বলবো শিকারও হয়েছেন এটার। হ্যাঁ, তো ওই বিষয়গুলো আমার মনে হয় যে ইম্পর্টেন্ট হলো যে কোনগুলো আমরা সমাধান করাটা আপাতভাবে অত কঠিন হওয়া উচিত না। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমার মনে হয় যে খুবই শক্তভাবে সরকারের ঠিক করা উচিত। কিন্তু যদি ব্যাংকের সুদের হার বলেন, যখন আপনার ইনফ্লেশন থাকবে, আমি একটা খুব সিম্পল উদাহরণ দিই, আপনার ইনফ্লেশন আছে 10-12%, এটা নামছে না, আচ্ছা এটা নামতে ধরেন সময় লাগবে, এখন 10-12% ইনফ্লেশনে আপনি যে সুদের হার, যদি আমানতের সুদের হার যদি 12-13% না দেন, হ্যাঁ ওনারা কম থাকে, আপনি কালকে এই সত্য আমাকে প্রশ্ন করবেন এই যে সুদের হার রয়েছে 10% কিন্তু ইনফ্লেশন 12%, আমানতকারীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে কি বলবেন তৌফিক ভাই? ইউ আন্ডারস্ট্যান্ড? সো ইকোনমির ওই প্রসেসটাকে আপনার চিন্তা করতে হবে। ইনফ্লেশনের থেকে আমানতের সুদের হার একটা কাছাকাছি সমান থাকে, কিন্তু সেটা আবার ব্যবসায়ীদের জন্য এটা এখন যখন আপনি এইটাকে ব্যাংক খাত ঠিক হবে, তার হলো একটা সঠিক জায়গায় আসবে, তখন এই সুদের হার আস্তে আস্তে নেমে আসবে। এখন অনেক বেশি ইম্পর্টেন্ট হলো যে আমার ওই জায়গাটায় আমি কাজ করা। এখন ব্যাংকের ভিতরে যখন লুটপাট হয়েছে তখন তো এইটা মানে এতগুলো ব্যাংকের খারাপ পরিস্থিতি, আপনার আমানতকারীরা এমনি ভয়ের মধ্যে আছে। ভালো ব্যাংকেও এখন টাকা রাখতে গেলে মানুষ চিন্তা করে, আবার খারাপ ব্যাংকের থেকে নিয়ে এত ভালো ব্যাংকের দিকে নিয়ে যাচ্ছে যে তারা সব গিয়ে ওখানে গিয়ে করছে। তো এই স্ট্রাকচারাল সমস্যার ভিতরে তো আমরা আছি। কনফিডেন্স, এই জন্য আমি বলছি নীতি নির্ধারণের কনফিডেন্সটা হলো পথ পরিক্রমা। এটা অর্থনৈতিক পথ পরিক্রমাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন খুব ফোকাস করছি রাজনৈতিক পথ পরিক্রমা, ইলেকশন কবে হবে, সংস্কার হবে কিনা, ঘোষণাপত্র হবে কিনা। আমি মনে করি ওইটা ঠিক আছে, রাজনীতিবিদরা, রাজনীতির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষই রাজনৈতিক প্রাণী, কারণ রাজনীতি আমাদের সবার জীবনকে চিন্তা করে, কিন্তু অর্থনীতি আমাদের সবাইকে চিন্তা করে। অর্থনীতির পথ পরিক্রমা, এইটার পরিকল্পনা, এইটার ব্যাপারে আশ্বস্ত করা, শুধু আপনি বা আমি তো মনে করি না যে শুধু আপনার বিনিয়োগকারী, আপনার যারা ভোক্তা আছেন, আপনার যারা বিদেশি কূটনৈতিক আছেন, কারণ আপনার দেশের সাথে বাণিজ্য করতে হয়, তারা অর্ডার দিবেন কিনা, আমার যে বায়াররা আছেন, এইটা তাদেরও একটা চিন্তার ভিতরে আশ্বস্ত করতে হবে। এবং সর্বোপরি এইটার মধ্যে একটা, হয়তো আপনি যদি অনেক ভালোও করেন কিন্তু এটাকে কমিউনিকেট না করেন, তাহলে আপনার এটা চিন্তা করবেন না। ব্যাংকের খাতে হয়তো অনেক পরিস্থিতি উন্নতি হচ্ছে, কিন্তু আমি জানি না অ্যাজ অ্যান আমানতকারী, হ্যাঁ, তো আমার তখন কিন্তু আমি আমানত নিয়ে যাব না, তখন কিন্তু আপনার ওই ভালো পরিকল্পনার সুফল দেরিতে আসবে। জি, ঠিক আছে। তো আমি মনে করি যে একটা ওই, এবং নীতি নির্ধারকও যারা আছেন তাদেরকে আমি বলবো যে সমন্বিতভাবে কাজ করেন। আপনারা অর্থনীতির ভিতরে, ইকোনমিক ম্যানেজমেন্টের ভিতরে একটা কালেকটিভ প্ল্যানের ভিতরে আসেন এবং আপনারা সবাই একসাথে থাকেন এবং বলেন যে আমরা এটা এন্ডোর্স করছি আর কি। হ্যাঁ, সো সেই এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে আপনারা অংশীজনের সাথে পরামর্শ করে নেন, এটা কমিউনিকেশনও ভালো হয়, এটা কনফিডেন্সের ভিতরে আসবে। ব্যবসায়ীদের একটা দেখেন এখন তো নেতৃত্ব শূন্যভাবেও আছে, কথা বলবেন, চেম্বারগুলোর অধিকাংশই নেই। আমার মনে হয় যে হাতেম ভাই যদি আজকে থাকতেন, উনি বোধহয় একমাত্র, বোধহয় 2-3 মাত্র নেতা যিনি এখনো নিজে ব্যবসা, অনেকেই তো বড় জায়গাগুলোতে অ্যাডমিনিস্ট্রেটর আছে, এফবিসিআইতে, বিজিএমই প্রশাসক বসানো। তো ব্যবসায়িক নেতৃবৃন্দ তো কালেকটিভ ভাবে নাই, ওনাদেরকে এটা ভিতরে থাকবে। ওখানে অনেকগুলো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এখন কনসার্ন রয়েছে যেগুলো বন্ধ হয়ে যাবে, নাই হবে, হতে পারে এটা ওই আমরা আজকেও দেখেছি সংবাদ এসেছে বেক্সিমকোর অনেক শ্রমিক কর্মচারী তারা একাংশ আজকে দাবি জানিয়েছেন যে খুলে দেওয়ার পোশাক কারখানা, রপ্তানিমুখী শিল্প। দেখেন, বিজনেস ক্লোজার করা এইটা কি আমি এই কারণে করছি যে কারণ ওই ব্যবসা প্রতিষ্ঠানের পরিস্থিতি ভালো না, তো শ্রমিক যদি বলে যে না ক্লোজার করতে পারবে না, এইটা দাবি মানা কঠিন। আপনার জন্য হয়তো দাবি মানা আসলে এটা রুটি রুজি, আবার জব না, কিন্তু আপনি অ্যাজ এ নীতি নির্ধারক, আমি ব্যবসা করতে পারি নাই, আমি বন্ধ করে দিচ্ছি, এইটাও আমার অধিকারের ভিতরে। এই জন্য প্রোটেকশনটা দিতে হবে যে আমি আমার প্রতিষ্ঠানে যারা কাজ করতেন তাদের অধিকারটা যেন ক্ষুণ্ণ না হয়। তাদের যদি পিএফ, গ্র্যাচুইটির মতো জায়গাগুলো থাকে, এইগুলোকে প্রোটেক্ট করেন।
তাদেরকে যদি আমি ছাঁটাই করি, লে অফ করি, তাদেরকে আইন অনুযায়ী যে কম্পেনসেশন দেওয়ার কথা 3 মাসের বেতন ইতি দিয়ে, এইটা ওনারা পাচ্ছেন কিনা সময় মতো, সুতরাং ওই জায়গাটা এইটাকে যদি অসন্তোষ করে যে আমার চাকরি যেতেই পারবে না, এই তাহলে বিজনেসম্যানরা বলবেন যে আমরা তাহলে তো এটা তো আমি তো ভাই মানে লোকসান করে আমি দিনের পর দিন করব না। শ্রমিক যেমন দাসখত দেওয়া ঠিক না, যে চাকরি ছাড়তে পারবেন না বা কোথাও যেতে পারবেন না, উনি আর কাজ করবেন না, কিন্তু আপনি তাকে আটকায় রাখবেন, আমরা যেটা বলি যে দাস শ্রমিক, তা তো হওয়া উচিত না। তারও পরিবর্তন অধিকার আছেন, তারাও তো দাস উদ্যোক্তা হওয়া উচিত না। কিন্তু পরিস্থিতিটা যদি এরকম হয় যে তার এই সম্পদগুলোকে লিকুইড করা, আবার সে একটা যদি অনেক বড় হয়, ওই সেক্টরে ভ্যাকুম তৈরি হয়, সেইখানে কমিউনিকেট করে নতুন উদ্যোক্তা আনা বা ওখানে সাপ্লাই পরিস্থিতিটাকে ঠিক রাখা, এইটা নীতি নির্ধারকের কাজ। জি, নিশ্চয়ই। আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, বিশেষ করে যে আমি যখন এখানে এই শোতে অনেক রাজনৈতিক আলোচনায় বিএনপি থেকে অন্যান্য অনেক দলের নেতাকর্মীরাও একটা অভিযোগ করেন যে আসলে একটা নির্বাচনকালীন সরকার না আসলে বিনিয়োগে গতি থাকে না, বা সেখানে ব্যবসায়ীর আস্থা পান না। নির্বাচিত সরকার না আসলে, এটা তারা বলেন। এবং ব্যবসায়ীদের কেউ কেউ মনে করেন যে না, আসলে নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের অস্থিরতা বা এই ধরনের উদ্বেগগুলো সহজে কাটতে চায় না, বা অনিশ্চয়তাগুলো কাটতে চায় না। সেটা নিয়ে একটা আপনার কাছে মতামত জানতে চাইবো আমরা আরেকটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আরআইসিএল স্টিল গণতন্ত্রে আমরা ব্যবসার পরিবেশ, আস্থা এবং সমসাময়িক অর্থনীতির নানা বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে একজন গবেষক রয়েছেন, অর্থনীতিবিদ ডক্টর তৌফিকুল ইসলাম খান। আমরা আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি আলোচনা উপভোগ করবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। আরআইসিএল স্টিল গণতন্ত্রে আমরা কথা বলছি ব্যবসার আস্থা পরিবেশ নিয়ে। আমাদের সঙ্গে একজন গবেষক, অর্থনীতিবিদ রয়েছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষক আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তৌফিকুল ইসলাম খান। আরও একবার স্বাগত ডক্টর তৌফিক আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছে। আমরা যদি একটু যে প্রশ্নটি বিরতিতে যাওয়ার আগে আসলে আপনাকে করতে চেয়েছিলাম, যে ব্যবসায়ীরা যখন মনে করছেন কেউ অথবা রাজনৈতিক দলগুলো যখন এসে বলছেন যে এই সময় আসলে সঙ্গত কারণেই ব্যবসার ক্ষেত্রে শ্লথ থাকবে, উৎপাদনশীলতা একটু ছন্দ থাকবে না, এবং বিনিয়োগের ক্ষেত্রে একটু ভাটা থাকবে, রাজনৈতিক অনিশ্চয়তা বোধ করেন বিনিয়োগকারীরা, কেননা যেহেতু এখনও একটা নির্বাচন হবে, নির্বাচনী সরকার আসবে, সেটা এখন মনে করেন কিনা যে না, তার মানে কি আমরা তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যতদিন থাকবে ততদিন আমরা আমাদের বিনিয়োগ, আমাদের ব্যবসা, আমাদের এরকম আমরা শুধু মেরামত করতে থাকবো, সেটা একটু ছন্দহীনই থাকবে? বিষয়টা কি এরকম দাঁড়ায় তাদের এই কথার ভিত্তিতে? না, তা হয়তো না। হ্যাঁ, আমি মনে করি যে ধরেন যারা প্রকৃত বিনিয়োগকারী, তারা হয়তো যখন এই সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের মনে হয়তো একটা আশা জেগেছে, যেটা হয় কি, মানে আপনি যতদিন এই সরকার থাকবে ততদিন এই সমস্যা, এটা আমি মনে করি না। বরং তবে নিঃসন্দেহে আপনি একটা গণতান্ত্রিক পরিবেশে যদি আমাদের কন্টিনিউটি থাকে ডেমোক্রেসির, আমি মনে করি যে বিনিয়োগ পরিস্থিতি ভালো হয়। অনেকে ভাবেন যে অথরিটেরিয়ান রুল বোধহয় ভালো, এটা এই ধরনের আমরা শুনেছি, উন্নয়ন না গণতন্ত্র আগে, তবে এইসব বয়ান শুনেছি আমরা। বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বলা হয়েছে বেনেভোলেন্ট ডিক্টেটর, হ্যাঁ, ওনারা এইটা ভালো হবে। আমরা মানে কেউ কোনো দেশেরও উদাহরণ দিয়ে বলেছেন যে তারা কত দ্রুত উন্নত হয়েছে। যেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, যে যখন একটু স্পষ্টতা আসবে, আমি অর্থনৈতিক দিকগুলোর কথা বললাম, এখন কোনটা কাজ করছে এটা তো এখন বোঝা কঠিন। আপনার এখন অর্থনৈতিক দিকগুলো আমরা ইতিমধ্যে আলাপ করেছি, আর এখানে রাজনৈতিক কতগুলো বিষয় এখন আমরা বলছি। নিশ্চয়তাটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, যে একটা যদি প্ল্যান্ড সামনে পথ পরিক্রমা থাকে, এইটা হয়তো ইমপ্রুভ হবে। যেমন এখন কমিশন রিপোর্টগুলো আসা শুরু করেছে, এখন কমিশন রিপোর্টের সকল প্রস্তাবই যে হয়তো এগ্রিড হবে তা না, কিন্তু এটা আসা শুরু করেছে, এটা নিয়ে আলোচনা হবে, একটা নির্বাচনের টাইমলাইন যখন আসবে তখন হয়তো এটা সহজ হবে। অনেকে এটা ডিপেন্ড করবে কোন বিনিয়োগের কথা বলছেন। যেমন ধরেন কিছু বিনিয়োগকারী দেখবেন যে আপনার সত্যিকার অর্থে কোন সরকার আসলো সেইটার উপরে, বা তাদের ম্যানিফেস্টোতে কি আছে সেইটাই থাকবে। যেমন আমি যুক্তরাষ্ট্রের কথা বলি, ট্রাম্প জিতছেন, এটা নভেম্বরে উনি ইলেকশন জিতেছেন, উনি জানুয়ারিতে দায়িত্ব নিলেন, মাত্র 2 দিন। ট্রাম্প আসবেন মানে যারা হয়তো ওই মানে জীবাশ্ম জ্বালানিতে ইনভেস্ট করেন তারা এক্সাইটেড হবেন, কারণ যে বিভিন্ন ধরনের যে মানে ক্লাইমেট চেঞ্জকে মাথায় রেখে যে বিভিন্ন ধরনের আপনার পলিসি নেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রে, এখান থেকে উঠে আসবেন বলে তারা মনে করছেন। সুতরাং
এসে বিজনেস ডিসিশন এটার ভিতরে ক্রিপ্টো চাঙ্গা হয়ে ওঠে। ক্রিপ্টো চাঙ্গা হয়ে উঠেছে, কারণ উনি ক্রিপ্টো পছন্দ করেন। আপনি একই রকমভাবে অভিবাসনের সাথে যুক্তভাবে যেই ইন্ডাস্ট্রিগুলো আছে, যেই সেক্টরে অভিবাসনের শ্রমিকরা কাজ করেন, সেটা একটু চিন্তা ডাউন হবে, এবং তিনি ঘোষণা দিয়েছিলেন, এসে হুঁশিয়ারি করেছেন উনি, তাই না? তো একই রকমভাবে এখানে যখন নির্বাচনের হয়তো পথপরিক্রমা হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যখন তাদের ইশতেহার দিবেন, তখন স্পষ্টতা হবে, সবাই একটা গেস করবে হয় এই দল বা ওই দল আসবে, বা একটা প্রভাব থাকবে, বা এটা কমন এজেন্ডা আছে, তখন ওনারা এখানে ইনভেস্টে অনেক বেশি আশা করবেন। যখন এখনো পর্যন্ত যেহেতু ওই জায়গাগুলোতে আমরা স্পষ্ট কী ধরনের রিফর্ম হবে, হ্যাঁ, সো আপনি যদি যেই ধরনের রিফর্ম করবেন ওটার সাথে যুক্ত হয়ে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, হ্যাঁ। সো রিফর্ম কতখানি দ্রুত পালন করবেন, যেমন ইনভেস্টরদের জন্য একটা বড় কনসার্ন আপনারা দেখেছেন দুর্নীতি, রাইট? আমরা দীর্ঘ সময় ধরে ওনারা যত সার্ভে হয়েছে ওনারা দুর্নীতির কথা বলেছেন। দুর্নীতি দমন কমিশনের যেই প্রস্তাবগুলো, এটা যদি ইনভেস্টররা মনে করেন যে এটা দ্রুত বাস্তবায়ন করা যাবে এবং ঐক্যমত্য আছে এবং এটা করলে দুর্নীতি কমবে, অবভিয়াসলি তার ইনভেস্টমেন্টের কনফিডেন্স বাড়বে। সুতরাং এইটা নির্ভর করে হলো সেই জায়গা থেকে, একটা হলো নিশ্চয়তার জায়গা। ওনারা চান না যে কোনো, আমি ধারণা যে অস্ত্র যারা যদি না বেচেন সেই ধরনের ইন্ডাস্ট্রি ছাড়া, তা অন্যরা কিন্তু চাইবেন যে আসলে আচ্ছা শান্তিপূর্ণ পরিবেশ থাকুক, আমার ভালো হোক। আবার দেখেন যে অস্ত্র ইন্ডাস্ট্রি হলে কোন ধরনের ইনভেস্টমেন্ট, ওনারা চায় যুদ্ধ লাগুক, এটা ভালো হবে, রাইট? তো সেই জায়গাগুলো আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। বৈশ্বিক পরিস্থিতিটা আছে, এটাও আমি এই ইস্যুটা একদম আলাপ করে না, ওইটার জন্য হয়তো কিছুটা স্লথ হয়েছে, কারণ ট্রাম্প আসছেন, কি ধরনের নেবেন, সত্যি উনি যা বলেছেন করবেন কিনা, এই যে উনি করা শুরু করেছেন, এখন ইনভেস্টমেন্ট ডিসিশনের ভিতরে আসবে হয়তো। এখন হয়তো অর্ডার আমার এখানে বেশি আসবে কি আসবে না, আমার সাথে যেটা কম্পিটিটিভ কান্ট্রি আছে রপ্তানির জন্য বলছে, সেইটার উপরে নির্ভর করবে। সুতরাং আমার মনে হয় যে অনেকগুলো ভ্যারিয়েবল থাকে। বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি যেহেতু একটু দুর্বল আছে, প্রত্যেকটা জায়গাতেই আলাদা আলাদা আবার সমন্বিতভাবে আমার মনে হয় যে ওয়ার্কআউট করাটা দরকার। সুতরাং একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু এইটাও আমাদের মেকশিওর করতে হবে যে খুব ভিজিবলি, ট্রান্সপারেন্টলি, খুবই স্বচ্ছতার সাথে আমরা প্রমাণ করতে পারছি যে এটা যেই আমাদের মৌলিক কাঠামোগত দুর্বলতাগুলো আছে সেইটা থেকে আমরা বের হয়ে আসছি। এটা কমিউনিকেট করতে না পারলে, এখানে প্রোগ্রেস করতে না পারলে, এবং যেটা আমি বলছেন যে আগের রেজিমের যেই ভুল এবং ভুল নীতি এবং যেগুলো সমালোচিত নীতি ছিল বা যেই অ্যাপ্রোচটা ছিল পলিসি মেকিংয়ে, সেটাই যদি আপনি ফলো করেন তখন তো ফ্রাস্ট্রেশন তৈরি হয়। জি, নিশ্চয়ই আমরা সেই ফ্রাস্ট্রেশন চাই না, আমরা একটা পরিবর্তন চাই। আমরা তারপরেও বলবো যে যদি স্বস্তি অস্বস্তির জায়গায় আসি, আমরা মেরামত হচ্ছে, অনেকগুলো সংস্কার কমিশন কাজ করছে, 4টি কমিশন প্রস্তাব দিয়েছে, বেশ কিছু সুপারিশ তুলেও ধরেছেন। শেষ পর্যন্ত এগুলোর বাস্তবায়ন পেতে পেতে তো সময় লাগবে এবং সেটার সুফল পেতেও সময় লাগবে। আমি শুধু বলবো যে মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে এই সরকার একটা বড় রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছে, এবং কেউ কেউ বলছেন ব্যর্থ হচ্ছেন কখনো কখনো, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ে। সেই জায়গাটাই মনে করেন কিনা যে না, খুব 2 মাস 3 মাসের মধ্যে একটা স্বস্তি তৈরি হতে পারে, এরকম আপনার গবেষণা বা আপনার চিন্তার জায়গা থেকে সেটা দৃষ্টিভঙ্গি কি বলে আসলে? দেখেন, আমরা যখন অর্থনীতির শ্বেতপত্র করেছি তখন আপনারা দেখবেন যে ওই শ্বেতপত্রের ডিসেম্বর মাসের 1 তারিখে আমরা হ্যান্ডওভার করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এবং তখন আমাদের রেকমেন্ডেশন, শেষ চ্যাপ্টারের প্রথম রেকমেন্ডেশনটা হলো ইকোনমিক ম্যানেজমেন্টে মনোযোগ দেওয়া। এবং আমরা মনে করি যে যা সংস্কার এবং অর্থনীতির রিপেয়ার যেগুলো হবে, যেগুলো মিডিয়াম টার্ম প্রবলেম আছে, কাঠামোগত সমস্যা আছে, ওই অর্থনৈতিক ব্যবস্থাপনাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং যার মধ্যে এই যে মূল্যস্ফীতি ডেফিনেটলি অন্যতম, এক নাম্বার, অন্যতম বলা যাবে না, এক নাম্বার। কারণ ওইটা প্রতিদিন পকেট কাটছে আমার সাধারণ মানুষের, যারা মধ্যবিত্ত আছেন, যারা নিম্নবিত্ত আছেন, এমনকি এখন উচ্চ মধ্যবিত্তরাও এটার হিট করছে, ফিল করছে না। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যে অনেক বেশি তো মনোযোগের জায়গা তো ছিল, ওইটা অতখানি কাজ করছে না, এইটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি। হ্যাঁ, এবং কাজ করার ক্ষেত্রে ধরেন একটা তো আছে, এটা সময় লাগবে। আপনি বলেছেন যে 2-3 মাসে কমে আসবে কিনা, না, এটা কমা শুরু করেছে এখন। ধরেন পিক সিজনে যখন আপনার চালের দাম কম, মানে বেড়ে যায়,
আমন মৌসুমটা আসলে এই সময়টা আমরা যে নবান্নের মৌসুম আমরা ছোটবেলা থেকে পড়ে সেটাই আমাদের মূল ছিল। তো এইটা খুব ভালো লক্ষণ না, কারণ এখন অন্যান্য জিনিসপত্রের দাম কম, এইটা আবার সবজি টবজি এখন যতখানি কম আছে বা 15-20 দিন আগে যা কম ছিল এটা আস্তে আস্তে আবার বাড়তে থাকবে। তো আপনার চালের দামও এই সময়টা কম হওয়ার কথা ছিল, যেটা কমছে না। তো চালের উৎপাদনের অ্যাকচুয়াল হিসাবটা আমাদের পরিষ্কারভাবে জানা লাগবে, কেন পিক সিজনে যখন চালের দাম কমে আসে, আমরা কৃষি ভিতরে বলি যে যখন আসে, যেমন আপনি ফুলকপি না একদম কমে আসলো, আবার এটা বেড়ে যাবে, টমেটো কমে আসলো বেড়ে যাবে, চাল যখন আমরা ফলন নিলাম মাঠ থেকে কাটলাম তখন এটার দাম একটু একটু করে বেড়ে গেল। তার মানে কি এটা কন্টিনিউ করবে কিনা এই আশঙ্কাটা হয়। সুতরাং উৎপাদন কত হয়েছে এই তথ্য উপাত্ত নাই। আগের সরকার এগুলো নিয়ে মাথায় ঘামাইতো না, এগুলো নিয়ে টেনশন করতো না, সে এগুলো নিয়ে চিন্তা করে না, ওগুলোকে নাম্বারগুলোকে লুকায় রাখার চেষ্টা করেছে। তো আমার মনে হয় যে ওই জায়গাটায় আমাদের চিন্তা করতে হবে আর কি, এবং অনেক ক্ষেত্রে সমন্বিত পদক্ষেপের দরকার আছে, এবং টাইম ইজ রানিং আউট ভেরি ফাস্ট। জি, নিশ্চয়ই আমাদের একটা সমন্বিতভাবে আসলে চিন্তা করে সেই স্বস্তিটা নিশ্চিত করতে হবে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর তৌফিক, আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আমরা আশা করব সরকার, আমরা আজকে যে আলোচনা করছিলাম আসলে ব্যবসা বাণিজ্যের আস্থা, পরিবেশ এবং সব মিলিয়ে মূল্যস্ফীতির যে উত্তাপ আসলে রয়েছে, অর্থনীতির যে অস্বস্তিগুলো রয়েছে, সেই জায়গাগুলো নিয়ে সরকার আরও বিচক্ষণভাবে ভাববেন, সুচারুভাবে অংশীদারদের সাথে মতামতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে আসলে একটা সমন্বিত পদক্ষেপ নেবেন, সেই প্রত্যাশা রাখি। আরআইসিএল স্টিল গণতন্ত্র আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীকাল আবারও নতুন বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।